ইম্প্যাক্ট অফ রেফ্রিজারেন্ট অন এনভায়রনমেন্ট। পুরো টপিকটার পরে যে সমস্ত প্রশ্নগুলো সাধারণভাবে উঠে আসে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এর মধ্যে থেকে পাব। যেমন ওজোন লেয়ারের গুরুত্ব কী, ফরমেশনস অফ স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন, এই যে আমাদের আকাশের স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের পরবর্তী ধাপ, এখানে ওজোন গ্যাসটা কীভাবে তৈরি হয়, ডিস্ট্রাকশনস অফ ওজোন লেয়ার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, ওজোন লেয়ারের ধ্বংস বা বিনাশ এবং তার প্রভাব। এরপরে যে জিনিসটা জানাবে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস এফেক্ট, বিশ্ব উষ্ণায়ন এবং তার প্রভাব প্রতিক্রিয়া, এয়ার কন্ডিশনার্স কন্ট্রিবিউশনস টু ওজোন লেয়ার ডিপ্রেশনস অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। এয়ার কন্ডিশনার সিস্টেম ওজোন লেয়ার ড্যামেজ করে এবং গ্লোবাল ওয়ার্মিং করে, এটা কিভাবে করে থাকে, কিভাবে সম্ভব। HCFC ফেজ আউট আন্ডার মন্ট্রিল প্রোটোকল, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, এটা ফেজ আউট মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, আন্ডার মন্ট্রিল প্রোটোকল মন্ট্রিল চুক্তি অনুসারে এটা বন্ধ করা। কিগালি অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ফেজ ডাউন শিডিউল অফ HCFC, কিগালি অর্থাৎ কানাডার একটা রাজধানী, কানাডার একটা শহর, সেই কিগালিতে একটা কিগালি আমাদের ইটালিয়ান একটা সিটি, সেইখানে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা ফেজ ডাউন শিডিউল অফ HCFC। নেক্সট জেনারেশনস রেফ্রিজারেন্টস কন্ট্রিবিউশনস টু মিনিমাইজ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এবং পরবর্তী জেনারেশনস এর যে রেফ্রিজারেন্টগুলো আছে সেগুলো কিভাবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অর্থাৎ আবহাওয়ায় সেটা প্রভাব ফেলবে সেই সম্পর্কে। ওজোন অ্যাবজর্বস ইউভি রেডিয়েশনস, ওজোনের কাজ কি, ওজোন ইউভি রেডিয়েশনসকে শোষণ করে। ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রেডিয়েশনস। প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠে, এই সূর্য যখন ওঠে তার থেকে আমরা দুটো রশ্মি পাই। এক নম্বর হচ্ছে ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রেডিয়েশনস, যেটা আমরা দেখতে পাই না, আর একটা হচ্ছে ভিজিবল রেজিস্ট্যান্স অর্থাৎ যেটা দৃশ্যমান। আর পৃথিবীর যে স্তর আছে এই স্তরের ওপরের দিকে আমরা থাকি, এবং তার প্রথম স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে ওজোন স্ফিয়ার বা ওজোন মণ্ডল। তাহলে এই ওজোন মণ্ডলটা হচ্ছে পৃথিবীর উপরে 15 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ওজোন স্তরে ওটা কিভাবে আল্ট্রাভায়োলেট রশ্মি অ্যাবজর্ব করে এই সম্বন্ধে আমরা নেক্সট আলোচনা করছি। ফরমেশনস অফ স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন, স্ট্র্যাটোস্ফিয়ারিক লেয়ারে যে ওজোনটা তৈরি হয় ওটা কিভাবে হয়। আমরা যে স্তরে আছি এই স্তরে অক্সিজেন আছে, এই স্তরে ওজোন গ্যাস নেই। অক্সিজেনটা কি, O2, অর্থাৎ O2 মানে অক্সিজেনের একটা অণু। এখানে কতগুলো তাহলে অণু হবে, একটা, দুটো, তিনটে। এই যে স্যাম্পল করা আছে এখানে 3টে অক্সিজেন অণু আছে, তার মানে পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা হচ্ছে 3 গুণ 2 অর্থাৎ 6টা। ওজনের একটা অণুর মধ্যে 3টে পরমাণু থাকে, অক্সিজেন পরমাণু থাকে, অর্থাৎ 3টে অক্সিজেন অণু দিয়ে 2টো ওজোন অণু সৃষ্টি করা সম্ভব, আবার উল্টো দিক থেকে এটা ভেঙে যাওয়াও সম্ভব। মেকানিজম অফ ডিস্ট্রাকশনস অফ স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন, স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনটা আছে সেটা কিভাবে ধ্বংস হয় বা বিনাশ হয়। সূর্য প্রতিদিন উঠছে এবং স্ট্র্যাটোস্ফিয়ারে যে CFC বা HCFC গ্যাস অর্থাৎ ক্লোরিন বেসড গ্যাস, এখানে যে উদাহরণটা দেওয়া আছে এটা হচ্ছে 22-22-র মধ্যে কি আছে, কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, 4টে। তাহলে এই জন্যেই এর নাম হচ্ছে HCFC, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। এর সংকেত কি 22-র, CHClF2। তাহলে এইটা ওই ওজোন স্তরে পৌঁছতে গেলে অন্তত 5 থেকে 6 বছর বা তারও বেশি লাগতে পারে। কিভাবে পৌঁছায়, সাধারণত এটা পৃথিবীর বুকে যে ঝড়, সাইক্লোন, টাইফুন, টর্নেডো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রতিষ্ঠিত, সেই তার দ্বারায় এটা উপরের স্তরে পৌঁছে যায়। উপরের স্তরে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার ক্রস করে যখন ওজোন স্তরে পৌঁছায়, সেই স্তরে সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে সেই আল্ট্রাভায়োলেট রশ্মি এই CHClF2 এই অণুটাকে সঙ্গে রিয়্যাক্ট করবে
রিয়্যাক্ট করে অর্থাৎ এটাকে এনার্জাইজড করবে, এনার্জাইজড করে এটাকে ডিকম্পোজ করবে। ডিকম্পোজ করা মানে কি, এটাকে ভেঙে দেওয়া, ভেঙে দিয়ে কি করবে, ক্লোরিন পরমাণুটাকে এর থেকে বের করে নিয়ে চলে আসবে। শুধু ক্লোরিনটাকে বের করে নিল, বাকি যেমন CH2 ওটা রেসিডুয়াল পড়ে থাকে। এটা কিন্তু ওজোন স্তর ভাঙার জন্য দায়ী নয়, দায়ী হচ্ছে এই ক্লোরিনটা। ক্লোরিন কি করলো এবারে, ক্লোরিন ওই স্তরে ইউভি রেডিয়েশনসের মাধ্যমে খুবই অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ ক্লোরিন ওজোন যে অণু আছে তার সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে, ClO অর্থাৎ ক্লোরো মোনো অক্সাইড, ClO বা OClও বলতে পারো, অক্সিজেনের আর ক্লোরিনের মধ্যে একটা দুর্বল যৌগ তৈরি হলো, ক্লোরো মোনো অক্সাইড বা ক্লোরিন মোনো অক্সাইড। আর বাকিটা কি হয়েছে, অক্সিজেনে পরিণত হয়েছে। অক্সিজেন কোনো ক্ষতি করবে না, অক্সিজেন থাকলো, কিন্তু ক্ষতিটা যেটা, ওজোন স্তর ধ্বংস হলো, ধ্বংস হয়ে ক্লোরিন মোনো অক্সাইডে পরিণত হলো আর অক্সিজেন। এই ক্লোরো মোনো অক্সাইডের যে ক্লোরিন, এই যৌগটা এত অস্থিতি সম্পন্ন যৌগ যে কিছু এনার্জি নিয়ে আবার এটা ক্লোরিনে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হলো, এই অক্সিজেনটা বেরিয়ে আসছে, Cl র্যাডিক্যালটা আবার আসছে, আবার এই Cl র্যাডিক্যাল নতুন একটা অণুকে ট্রিগার করবে বা আক্রমণ করবে। এই রকমভাবে একটা ক্লোরিন অ্যাটম মিলিয়নস অফ ওজোন মলিকুলকে ধ্বংস করতে পারে। তাহলে এই রকমভাবে যদি চলে তাহলে কি বিপুল পরিমাণের ওজোন ধ্বংস হয়। এর পরবর্তী স্লাইডে আমরা দেখছি হোয়াট হ্যাপেন্স ইফ ওজোন লেয়ার ইজ ড্যামেজড। ওজোন লেয়ার যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে। ওজোন লেয়ার এটা কি করে, ফিল্টার করে। কাকে ফিল্টার করে, UVB রেখে। ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেটের মধ্যে 4টে বেন্ড আছে, UVA, UVB, UVC এবং UVD। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে UVB, এটা একটা সানলাইট থেকে আসছে। তাহলে এই UVB যদি পৃথিবীতে আসে তাহলে কি হবে। পৃথিবীতে না আসার জন্যে তো ওজোন লেয়ার আছে, ওজোন লেয়ার যদি পাতলা হয়ে যায় তাহলে পৃথিবীতে এসে পৌঁছয়। আর পৃথিবীতে আসার পরে এটা কি হচ্ছে, মানুষের শরীরের ওপর পড়ে স্কিন ক্যান্সার তৈরি করে। স্কিন ক্যান্সার সাধারণত সেই সমস্ত জায়গায় হয়, এটা আমাদের পায়ের নিচের দিকে শক্ত ত্বকে হবে না, এটা আমাদের হাতের ওপরের দিকে শক্ত ত্বকে হয় না, নরম যে ত্বকগুলো হাতের পিছন দিকে, মুখে, চোখের নিচে, এই সমস্ত জায়গায় স্কিনকে এফেক্ট করে। এছাড়া কি, আই ড্যামেজ। আমরা জানি চোখের বাইরের দিকে একটা লেন্স থাকে এবং ভিতরের দিকে থাকে কর্নিয়া, এবং এখানে অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার থাকে। সেই এটাকে ভেদ করে গিয়ে আমাদের রেটিনায় একটা প্রভাব ফেলে এবং আমাদের চোখের উপর যে লেন্সটা আছে সেই লেন্সের উপরে একটা লেয়ার ফেলে, যেটাকে আমরা সাধারণ কথ্য ভাষায় বলি ছানি পড়া। সেই ছানিটাকে তৈরি করে। এছাড়া আর কি ক্ষতি করে, শুধু স্থলও নয়, জলেরও যে প্রাণী আছে তাদেরও ক্ষতি করে। যেমন হচ্ছে মাছ, সমুদ্রের মধ্যে মাছের সংখ্যা ভীষণভাবে বিগত শতকের তুলনায় অনেক কমে গেছে। এই কমার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হচ্ছে UVB রেডিয়েশনস। এবং শুধু তাই নয়, মাছ নয়, আমাদের অক্সিজেনের যে প্রকৃত উৎস সেটা হচ্ছে সমুদ্রের গাছপালা, সেই গাছপালার উপরেও প্রভাব ফেলছে। আর সবচেয়ে ভয়াবহ জায়গা হচ্ছে বডি ইমিউন সিস্টেম, অর্থাৎ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা। আমাদের জন্মের পরে আমরা প্রথম যে ইঞ্জেকশনটা নিই, সে দেওয়া হয় বাচ্চাদের, সেটা হচ্ছে BCG। এটাকে যক্ষ্মাকে প্রতিরোধ করে। সেই ইঞ্জেকশন নেওয়ার পরেও দেখা যাচ্ছে সেটার কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। তাহলে আমরা যে ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিন কাজ করছে না। এর জন্যও দায়ী UV রেডিয়েশনসের প্রত্যক্ষ প্রভাবের ফলে এটা হয়। এনভায়রনমেন্টাল রেগুলেশনস রিলেটেড টু রেফ্রিজারেন্টস। এনভায়রনমেন্টাল এর যে রেগুলেশনস বা নিয়ন্ত্রণ, রেফ্রিজারেন্টসের উপরে যে নিয়ন্ত্রণ করতে হবে, এর জন্যে
দুটো কনভেনশনস অর্থাৎ ডায়ালগ আলোচনা হয়েছে, একটা হচ্ছে ভিয়েনাতে আর সেকেন্ড হচ্ছে মন্ট্রিল চুক্তি। ভিয়েনা, এখানে যেটা হয়েছে ওজোন লেয়ারের উপরে এ মাল্টিল্যাটারাল এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট ফর দ্য প্রোটেকশনস অফ ওজোন লেয়ার 1985। 1985 সালে যে ওজোন লেয়ার যখন সবে প্রথমে যে ডায়ালগটা সম্পূর্ণ হয়েছিল মন্ট্রিলে, তার উপর ভিত্তি করে ভিয়েনায় একটা কনভেনশনস হয় এবং এখানে খুবই স্পষ্টভাবে বলা হলো যে কোনো ওজোন ধ্বংস করে এরকম কোনো মেটেরিয়ালসকে পৃথিবীতে রাখা হবে না, যাদের মধ্যে ক্লোরিন বেসড বা ব্রোমিন বেসড এইরকম কোনো কম্পাউন্ড বা কোনো গ্যাস পৃথিবীতে থাকবে না। এরপরে মন্ট্রিল প্রোটোকল অন সাবস্ট্যান্সেস দ্যাট ডিপ্লিট দ্য ওজোন লেয়ার এগ্রিমেন্ট অন 1987 পৃথিবীর মধ্যে প্রায় 100টা দেশ একত্রিত হয়েছিল। ভারত সেই 1987 কিন্তু যায়নি, ভারত এইটাকে ওই সময় বিশেষ গুরুত্ব দেয়নি। পরবর্তীকালে পৃথিবীর যখন বিভিন্ন দেশ একত্রিতভাবে চাপ সৃষ্টি করলো, ভারত 1992 সালে জয়েন করে। ঠিক 5 বছর পরে টু ফেজ আউট প্রোডাকশনস কনজামশনস অফ ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস উইথ এ সার্টেন এগ্রিড টাইম ফ্রেম। তাহলে এই সিএফসিকে সবচেয়ে প্রথমে 2010-এর মধ্যে লক্ষ্য স্থির করা ছিল। একটা আনন্দের ব্যাপার যে আমরা 2008-এ এটা কমপ্লিট করেছি। এরপরে আসছে এইচসিএফসি, যেটার জন্য 2030 বরাদ্দ করা ছিল, কিন্তু সেটা আমরা 1 জানুয়ারি 2025 থেকে টোটালি বন্ধ করব, যার জন্যে এই 2024 লাস্ট ইয়ার এখানে আমরা এই এইচসিএফসি 22 ব্যবহারের শেষ বছর। এরপরে মার্কেটে পাবো না, অফিসিয়ালি পাবো না, আনঅফিসিয়ালি সেটা ব্যাপারটা আলাদা। HCFC phase out under Montreal Protocol. In September 2007, parties of Montreal Protocol agreed to accelerate the phase out of productions, consumptions of hydrofluorocarbons, HCFCs. 2007 সালে সেপ্টেম্বরে এইখানে মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী যে চুক্তি হয়েছিল তার ভিত্তিতে উৎপাদন এবং ব্যবহার হাইড্রোক্লোরোফ্লুরোকার্বনের সেই সংক্রান্ত একটা গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে। অর্থাৎ এইখানে স্টার্ট করা হচ্ছে 2013 থেকে হয়েছে এবং 10% কমানো হয়েছে 2015-তে, তারপরে 20%, আরও 25% কমানো হয়েছে 2020-তে, তারপরে 2025-এ আরও 32.5%। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে যে 47.5% অলরেডি, কিন্তু প্র্যাকটিক্যাল সিনারি হচ্ছে 99% অলরেডি বন্ধ হয়ে গেছে ব্যবহার, আর 1-2% সেটা এন্ড অফ দ্য ইয়ার। এখন 12 মান্থের ফার্স্ট 12 মান্থ প্রায় শেষ, লাস্ট 12 মান্থে এটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এরপরে আসছে, এটা তো গেল ওজোন লেয়ার ড্যামেজ। এর পরের ধাপে হচ্ছে যেটা ভয়ঙ্করভাবে এই বছর আমরা দেখেছি, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এপ্রিল, মে, জুন এই 3 মাস আমাদের 45 ডিগ্রি সেন্টিগ্রেড আশপাশে বা তার প্লাস টেম্পারেচার এই গাঙ্গেয় পশ্চিমবাংলায় আমরা লক্ষ্য করেছি। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় 50 ডিগ্রি বা তার থেকে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। এর কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কেন হয়? কিছু গ্রিন হাউস গ্যাসের জন্য হয়। গ্রিন হাউস গ্যাস কারা? আমাদের আবহাওয়া মণ্ডলের উপরের দিকে একটা লেয়ার আছে, সেই লেয়ারের যার মধ্যে দিয়ে তাপটা রাত্রিবেলা পৃথিবী ছেড়ে মহাকাশে যেতে পারে, কিন্তু এই গ্যাসটা একটা বাধার সৃষ্টি করছে, বাধার সৃষ্টি করে আবার সেটাকে পৃথিবীতে ফিরিয়ে দেয়। সেই গ্যাসগুলোর মধ্যে অন্যতম কারা? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন, সালফার হেক্সাফ্লুরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড। এছাড়াও আরও অনেক গ্যাস আছে, যেমন কার্বন মনোঅক্সাইড, ইভেন ওয়াটার ভেপারও একটা পার্সিয়ালি গ্রিন হাউস গ্যাস। কারণ আমরা দেখেছি যেদিনে মেঘ করে আকাশের উপরে থাকে সেদিনে গরমটা বেশি উপলব্ধ হয়।
তাহলে দেখা যাক কিভাবে আমাদের পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে। সূর্যের আলো সেখান থেকে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, তার 20% বাতাসে দ্বারায় রিফ্লেক্ট হয়ে ফিরে যাচ্ছে, তাহলে তার রইল কত? 80%। 9% কী হচ্ছে? রিফ্লেক্টেড বাই সারফেস ডাস্ট, পৃথিবীর ওপরের যে স্থল আছে সেই তার দ্বারা এবং ধূলিকণার দ্বারায়। 20% অ্যাবজর্বড বাই দ্য অ্যাটমসফিয়ার, 20% অ্যাবজর্ব করছে অ্যাটমসফিয়ার। তাহলে টোটাল যদি আমরা 100% ধরি, তার মধ্যে কতটা নষ্ট হচ্ছে? 20% প্লাস 20% প্লাস 9%, অর্থাৎ 49%। এই 49%-এর মধ্যে তাহলে বাদ চলে গেলে বাকি থাকছে কত? 51%। 100 বিয়োগ 49, অর্থাৎ 51% হচ্ছে তাপটা, ওটা হচ্ছে এফেক্টিভ তাপ, ওইটা কাজে আসছে। ওইটা কি কাজে আসছে? যদি ওই তাপটা না থাকতো তাহলে পৃথিবী নেপচুন, প্লুটো যেরকম কোল্ড প্ল্যানেট, ওই রকম প্ল্যানেটে পরিণত হতো। আমরা জানি মাটির নিচে যত নিচে যাব, খনির নিচে বা তারও আরও নিচে, সেখানে তাপমাত্রা অনেক বেশি। হট স্প্রিং অর্থাৎ উষ্ণ প্রস্রবণ, পৃথিবীর ফাটলের মধ্যে দিয়ে নিচের জলটা বেরিয়ে আসে, সেটা উত্তপ্ত। এটা কারণ হচ্ছে এই সূর্যের তাপটা পৃথিবী ধারণ করে, শোষণ করে। তাহলে সেই তাপের মধ্যে কি হচ্ছে? 17% স্কেপড বাই দ্য অ্যাটমসফিয়ার আর 83% অ্যাবজর্ব। বাকি যে 51% ছিল, 20 প্লাস 20 প্লাস 9, 49% এমনিতেই বেরিয়ে যাচ্ছে নষ্ট। আর বাকি যেটা এফেক্টিভ তাপ, তার মধ্যে 83% পৃথিবীর মাটি শোষণ করে রাখে। বাকি 17% রাত্রিবেলায় পৃথিবীর ছেড়ে ওটা চলে যাওয়ার কথা। কিন্তু ঘটনা হচ্ছে এই 17% যে তাপটা, এইটাই যেতে পারে না যে গ্রিন হাউস গ্যাসের জন্য। এর এফেক্টটা কী হচ্ছে? এর এফেক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট হচ্ছে রাইজিং সি লেভেল, সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাওয়া। এটা আবার কিভাবে সম্ভব? এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমাদের দুটো বরফের দেশ আছে, একটা হচ্ছে উত্তর মেরু অঞ্চল আর একটা হচ্ছে দক্ষিণ মেরু অঞ্চল। উত্তর মেরুটাকে বলে আর্কটিক, দক্ষিণ মেরুটাকে বলে আন্টার্কটিক। এই আন্টার্কটিকা জোন পৃথিবীর বৃহত্তম গ্লেসিয়ারের জায়গা। পৃথিবীর একটা দক্ষিণ মহাদেশের সবচেয়ে বড় যে স্থলভাগ, সেই স্থলভাগ হচ্ছে আন্টার্কটিকা, যে স্থলভাগের মধ্যে কোনো মাটি নেই, যেখানে শুধুই বরফ। সেই বরফটা যদি গলতে গলতে আজকে চলে যায়, আমরা জানি বরফ গললে সেটা জলে পরিণত হয়ে কোথায় যাবে? সমুদ্রে আসবে। তাহলে এই বিশাল পরিমাণে বরফ যদি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে গলে যায়, তাহলে সেই সমুদ্রের মধ্যে জল আসার ফলে তার উচ্চতা বৃদ্ধি পায়। এর ফল হচ্ছে আমাদের দক্ষিণ বাংলার যে সুন্দরবন অঞ্চল আমাদের রাজ্যে, এটা কিন্তু জলের নিচে চলে যাবে। ওখানে কোনো ম্যানগ্রোভস আমরা পাবো না। গ্র্যাজুয়ালি আমাদের কলকাতা শহরের খুব কাছে সমুদ্র চলে আসবে। তাহলে এই সি লেভেল রাইজিং একটা হচ্ছে ভীষণ সিরিয়াস ইম্প্যাক্ট। এছাড়া কি? হ্যাবিটেট ড্যামেজেস অ্যান্ড স্পিসিসেস এফেক্টেড। হ্যাবিট মানে বাসস্থান ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি আমাদের এখানে জলে ডুবে যায়, আমরা আরেকটু উত্তরে যাব, আরেকটু উত্তরে গিয়ে যেতে যেতে কোথায়? হিমালয়ের কোলে চলে যাব। তাহলে সবাই যদি হিমালয় যদি যায়, তাহলে পাহাড় আর থাকবে না, বাসস্থান ধ্বংস হয়ে সেখানে একটা নতুন সমস্যা তৈরি হবে। এটা বাস্তবিক পক্ষে পৃথিবীর ধ্বংসের একটা প্রাথমিক পদক্ষেপ। এবং এই যে ক্যাপশনসে দেখা যাচ্ছে যে কিছু পাখি, তারা হতাশভাবে একটা মরা জীবজন্তুর ওপরে তারা ঘুরছে, তাদের বাসস্থান শেষ হয়ে গেছে। ঠিক এই প্রতীকী চিত্রটা কিন্তু মানুষের ক্ষেত্রেও একইভাবে ঘটবে। ইনক্রিজ টেম্পারেচার বাড়বে। এটা যে টেম্পারেচার বাড়ছে, এটাকে বলে দেওয়ার কিছু নয়, এটা প্র্যাকটিক্যালি আমরা প্রতি বছরে দেখতে পাচ্ছি। আমাদের আগে এসি দরকার হতো না, এখন এসি কেনার প্রয়োজন হচ্ছে, ঠিক এই কারণে। এরপরে কি? চেঞ্জেস ইন ওয়াটার সাপ্লাই।
জলের যে সাপ্লাই, সেই জলের সাপ্লাই এটার পরিবর্তন ঘটে যাবে, অর্থাৎ প্যাক ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ প্রতিদিন আমাদের যদি 5 লিটার করে জল পান করতে হয় তাহলে মিনিমাম আমাদের 100 টাকা, বর্তমানকালে এইটা 10 বছর পরে ওটা 10,000-এ পরিণত হওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে পরিস্থিতিকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে এক একটা থ্রেট, এগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট। কেমনভাবে এসি গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রিবিউট করে, এসি কিভাবে গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে, এসি একটা যন্ত্র, সে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং করছে। এসির মধ্যে এসি যন্ত্র, সেই যন্ত্রের যে কুশীলব, অর্থাৎ সেই যন্ত্রটাকে যে চালনা করছে টেকনিশিয়ান, সার্ভিসিং ইঞ্জিনিয়ার, সেই সার্ভিসিং ইঞ্জিনিয়ারদের কৃতকর্ম। তাহলে রেফ্রিজারেন্ট এমিশন ওভার দ্য ওয়ার্কিং লাইফ অফ এসি, রেফ্রিজারেন্ট যে বেরিয়ে আসছে তার ওয়ার্কিং লাইফে এয়ার কন্ডিশনারের, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট এমিশনস। মানে আমরা একটা এসি করলাম, সেখানে ফ্লেয়ার জয়েন্ট খারাপ, ঠিক মতো আমরা টেস্ট করলাম না, গ্যাসকে ছেড়ে দিলাম, গ্যাস ধীরে ধীরে বেরিয়ে আসছে, এটা হচ্ছে ডাইরেক্ট এমিশন, ডাইরেক্ট বাতাসে মিশছে। কনজামশনস অফ ইলেকট্রিসিটি ওভার দ্য এন্টায়ার ওয়ার্কিং অফ লাইফ অফ এসি, এবারে এই এসিটা চলতে গেলে ইলেকট্রিসিটি দরকার হয়, সেই ইলেকট্রিসিটি বেশি কনজামশনস হবে যদি গ্যাস শর্টেজ থাকে, গ্যাস যদি বেরিয়ে যায়। তাহলে এই যে কনজামশনস হচ্ছে, আমাদের দেশে 90% বিদ্যুৎই আসে সেটা হচ্ছে কয়লা পুড়িয়ে, অর্থাৎ তাপ বিদ্যুতের মাধ্যমে। কয়লা পোড়ালে কার্বন ডাইঅক্সাইড হয়, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। তাহলে এইভাবে এসির দ্বারায় আমাদের গ্লোবাল ওয়ার্মিং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হচ্ছে। প্রত্যক্ষটা কি, গ্যাস বেরিয়ে এলো, গ্যাস নিজে তার একটা গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল আছে। পরোক্ষটা কি, পরোক্ষ হচ্ছে আমরা 5 স্টার সিস্টেম ব্যবহার না করে যদি 2 স্টার 3 স্টার ব্যবহার করি, তাতে ইলেকট্রিসিটি বেশি লাগছে। সেই ইলেকট্রিসিটি যোগান দেওয়ার জন্য আমাদের পাওয়ার স্টেশনগুলো কয়লা পোড়াচ্ছে, কয়লা পোড়ালে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মিশছে, তার দ্বারাই গ্লোবাল ওয়ার্মিং, এটা পরোক্ষ। তো এইভাবে আমাদের পরিবেশ, বায়ুমণ্ডল দূষিত হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হচ্ছে। এর পরের স্লাইডে দেখি, যে সমস্ত রেফ্রিজারেন্ট সাধারণভাবে রুম এয়ার কন্ডিশনারে ব্যবহার করা হয়, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, এর রঙটা কী দেওয়া আছে, রেড কালার করা আছে। রেড মানে স্টপ, থামো, তাহলে এটাকে থামাতে হবে। এরপরে হাইড্রোফ্লুরোকার্বন, ক্লোরোটা নেই, এরপরে শুধু ক্লোরিনটা বেরিয়ে গেছে, ফ্লুরোকার্বন, এখানে R32, 410A, 407C, 404A, এই সমস্তগুলো হচ্ছে এই গ্রুপের মধ্যে পড়ে। এরা কিন্তু ওজন ডিপ্লিট করে না, হাইলি গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল আছে। শেষে একটা গ্রিন আছে, গ্রিন মানে গো অ্যাহেড, সামনের দিকে এগিয়ে যাও, অর্থাৎ এই গ্যাসটাকে আমরা এর ওপরে ভর করে আগামী দিনে আমরা এসির বা ফ্রিজে গ্যাস চার্জ করব, সমস্ত কুলিং অ্যাপ্লায়েন্সে, যেমন হচ্ছে R290 প্রোপেন। এই প্রোপেনটা লং টার্ম সলিউশন, অর্থাৎ গ্রিন গ্যাস, আর বাকিটা ওটা ইয়েলো, এই ব্লু গ্যাস, ব্লু কালার করা আছে। ব্লু কালার মানে এর ফিউচার কিন্তু খুব বেশি নয়, এটা 2045 এখনও বলা হচ্ছে, কিন্তু ওটা প্র্যাকটিক্যালি 2040-এ বন্ধ হয়ে যাবে। আমরা এখনও জানি না, কারণ 2040 আসতে এখনও প্রায় 16 বছর লাগবে। তো সেই 16 বছরের মধ্যে একটা যুগান্তকারী বিপ্লব আসছে, কারণ এর মধ্যে R1234ZD এবং R1234Y এর দুটো লো প্রেশার গ্যাস মার্কেটে ঢুকছে এবং যার গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল যথেষ্ট কম। তো সেই গ্যাসগুলো আসলে এইটার ফেজ আউট আরও ত্বরান্বিত হবে। এখন চলছে, কিন্তু এই গ্যাসের ব্যবহারটা ধীরে ধীরে কমতে থাকবে। কিগালি অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ আমরা এই দশকের মধ্যেই 2015 সালে আমরা এই চুক্তিটা করেছিলাম, কিগালি অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্ট যখন হয় তখন চায়নার সঙ্গে ভারতের একটা তীব্র বাদানুবাদ বা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, অর্থাৎ চায়না তার দেশের স্বার্থটাকে দেখছে এবং
ভারত অবশ্যই তার নিজের স্বার্থটাকে দেখবে। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল সাকসেসফুলি ফেজিং আউট ওডিএস সিন্স 1987। মন্ট্রিয়াল চুক্তি অনুসারে ওডিএস সাবস্ট্যান্সগুলো অর্থাৎ ওজন ডিপ্লিটিং সাবস্ট্যান্স এটা 1987 সাল থেকে সাকসেসফুলি এটা কাজটা চলছে এবং ওজন লেয়ার প্রোটেকশানস এর দ্বারা ওজন লেয়ারটা প্রোটেক্টেড হচ্ছে। অল 197 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ওয়ার্কিং টুগেদার টু পেজ আউট ওডিএস। তাহলে পৃথিবীর মধ্যে সমস্ত 197টা দেশ যারা এই চুক্তির মধ্যে আছে তারা প্রত্যেকেই একত্রিতভাবে এই কাজ করছে এই ওজন স্তরটাকে বাঁচানোর জন্য, ওডিএস ফেজ আউট করার জন্য। এরপরে আসছে কিগালি অ্যামেন্ডমেন্ট 2016। এটা 15-এর পরেই 15-এ শুরুটা করা হয়েছিল আর সমস্ত এটা করতে করতে 16-এ হয়েছিল। 2016-এ এইখানে ক্লাইমেট সিস্টেম প্রোটেকশান অর্থাৎ জলবায়ুর মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটছে। আমরা তো এটা উপলব্ধি করছি বা দেখছি যে এখন বৃষ্টি বলতে গেলে আগস্ট মাস থেকে শুরু হচ্ছে, এন্ড অফ দ্য আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত চলছে। যে সময়টা আমরা বাংলায় শরৎকাল বলে ভাবতাম, শরতের অস্তিত্ব তো নেই, এখন সেটা বর্ষাকালে পরিণত হয়ে গেছে। তাহলে সেই জলবায়ু পরিবর্তনটাকে করার জন্য, রোখার জন্যে, তাকে আটকানোর জন্যে একটা ইটালিতে তাদের একটা বড় শহর কিগালি, সেইখানে একটা চুক্তি হয়েছে। 2016 সালে ডিসিশন নেওয়া হয়েছে এ ডেডিকেটেড এফোর্ট টু রিডিউস জিএইচজি মানে গ্রিন হাউস গ্যাস, জিএইচজি এমিশনস থ্রু ফেজ ডাউন অফ এইচএফসিস অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি, এবং এইচএফসি ফেজ আউট করা এবং এনার্জি এফিসিয়েন্সি তার মানে স্টার গ্রেডিয়েন্সের উপরে জোর দেওয়া, এনার্জি এফিসিয়েন্ট সিস্টেমকে ব্যবহার করা হবে। যার ফলস্বরূপ তোমরা এখন লক্ষ্য করে থাকবে যে ফ্রিজের মধ্যে ইলেকট্রিক্যাল কনজামশন কত কমে গেছে, এসির মধ্যে কতটা কমে গেছে। হোয়াই কিগালি অ্যামেন্ডমেন্ট, কেন কিগালি অ্যামেন্ডমেন্টের কী দরকার ছিল? এইচসিএফসি ইমার্জড as the main alternative to ozone depleting substance like CFC, ICFC, CTC, etc. HFC এটা হচ্ছে অতি সাংঘাতিক রকমের একটা গ্লোবাল ওয়ার্মিং আছে। ইমার্জ দ্য মেন অল্টারনেটিভস ওজন ডিপ্লিটিং, এর যেগুলো ওজন ডিপ্লিটিং সাবস্টেন্সেস ছিল তার একটা বড় বিকল্প হচ্ছে এইচএফসি, কারণ এখানে ক্লোরিনটা নেই। আর ওয়ার্ল্ড কমিউনিটি রেকগনাইজ দ্যাট the use of HFCs is growing with a very rapid rate. HFC ব্যবহারটা খুব র্যাপিড রেটে বাড়ছে। HFCs estimated productions consumptions likely responsible for global temperature rise 0.3 degree centigrade to 0.5 degree centigrade by the end of the century. এই রকম এর উপরে একটা বড় চয়েস থাকার ফলে এই শতকের গড় তাপমাত্রা 0.3 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এইচএফসি ফেজ ডাউন উইল অ্যাভয়েড দ্য টেম্পারেচার রাইজ 0.3 to 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা এন্ড অফ দ্য সেঞ্চুরি। তাহলে যদি আমরা এই শতকটাকে অপেক্ষা না করি, 2100 এইটাকে অপেক্ষা না করে এর প্রথম দিকেই 40% টাইমের মধ্যে যদি বন্ধ করে দিতে পারি, তাহলে এই পরিমাণ গ্লোবাল ওয়ার্মিংটা হবে না, আটকানো যাবে, অন্তত এই গ্যাসের দ্বারাই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এই জন্যই কিগালি অ্যামেন্ডমেন্টের প্রয়োজন পড়েছে। ফেজ ডাউন শিডিউল অফ এইচএফসিস ফর আর্টিকেল 5 কান্ট্রিজ। আর্টিকেল 5 কান্ট্রিজ হচ্ছে ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না অলমোস্ট রিচড টু ডেভেলপড কান্ট্রি, বাট ইন্ডিয়া ইজ স্টিল ডেভেলপিং কান্ট্রি। তো এইখানে কি করা হচ্ছে, এখানে 100% 2015-তে ওটা একটা বেস লাইন ধরা হয়েছে। 2015-র মধ্যে এটাকে দেখা যাচ্ছে 70%-এ নামিয়ে আনা হচ্ছে। 2040-এর মধ্যে 50% কাট আপ করা হচ্ছে। 2045-এ আরও 20% কাট আপ করা হচ্ছে। এইভাবে এখানে গ্রাফ অনুযায়ী দেখানো হচ্ছে প্রায় 2050-এ এটাকে শেষ করা হবে। কিন্তু
উন্নয়নশীল দেশের যে চাপটা আছে তারা ওটাকে বন্ধ করছে 2040-এর ভিতরে। সুতরাং ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া, চায়না বা মালয়েশিয়া এই সমস্ত কান্ট্রির উপরেও চাপ আছে যে যত শীঘ্র সম্ভব। তো সেই কারণে এই ফেজ ডাউন শিডিউল, এই গ্যাসটাও বন্ধ হতে যাবে এবং এরপরে আমরা এই গ্যাসের বিকল্পগুলো মার্কেটে একে একে আনব। তো এই সংক্রান্ত অনেকগুলো এই প্রোগ্রাম চলবে, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, যার দ্বারা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি আমরা এগুলোকে কিভাবে রিপেয়ার করব, কিভাবে গ্যাসের ব্যবহার করব, এগুলো জানা যাবে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনস আমাদের জেনারেশনসে কী হচ্ছে আর নেক্সট জেনারেশনসে কী হচ্ছে। HCFCs আওয়ার জেনারেশনস, আমরা ব্যবহার করি HCFC, আমরা ব্যবহার করি গ্রিনহাউস গ্যাসকে ছাড়ছি। গ্রিনহাউস গ্যাস কারা? HCFC, HFC। তাহলে প্রথমে HCFC কী করছে? ওজোন লেয়ার ড্যামেজ করছে। নেক্সট জেনারেশনসকে আমরা কি দিচ্ছি? থ্রেট টু লাইফ অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে তাদের বাঁচাটাই একটা প্রশ্ন চিহ্ন মুখে ফেলে দিচ্ছি। আমাদের সন্তান বা তার সন্তান, এইরকম ভবিষ্যৎ জেনারেশনস একটা বিরাট প্রশ্নের মুখে চলে আসছে। গ্রিনহাউস গ্যাস এমিশনস, এটার দ্বারা কী হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হলে ভবিষ্যৎ জেনারেশনস কী পাচ্ছে? সম্পূর্ণরূপে ক্লাইমেট চেঞ্জ পাচ্ছে, অর্থাৎ বর্ষাকালে বর্ষা হবে না, শুধুই গরম চলতে থাকবে। শরৎকালে বর্ষা আরম্ভ হবে, হেমন্তকালে বর্ষা, শীতকালে একটু তাপমাত্রা কমলো, শীত বলে কিছু থাকবে না। এই রকম জিনিসটা একটা চলতে থাকছে। ওজোন লেয়ার ইজ অন দ্য পাথ অফ রিকভারি ডিউ টু মন্ট্রিয়াল প্রোটোকল অ্যাকশনস। ওজোন লেয়ার হচ্ছে একটা পথ অফ রিকভারি ডিউ টু মন্ট্রিয়াল প্রোটোকল অ্যাকশনস। মন্ট্রিয়াল প্রোটোকল চুক্তি অনুযায়ী আমরা চলি, তাহলে ওজোন লেয়ারটাকে বাঁচাতে পারবে। বি দ্য পার্ট অফ সেভিয়ার আওয়ার মাদার ওয়ার্ল্ড আর্থ। তাহলে আমাদের এই মাতৃরূপী পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের অংশগ্রহণ। তাহলে এটা কি দুটো হাত দিয়ে আমরা পৃথিবীকে আঁকলে রেখেছি, দুটো হাত, এটা হচ্ছে একটা সিম্বলিক জিনিস। উপরে একটা হাত রেখেছি, নিচে একটা হাত। উপরের হাতটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আকাশ থেকে যে আকাশের উপরে যে ওজোন লেয়ার আছে সেই লেয়ারটাকে বাঁচানো। সেই লেয়ার বাঁচলে তাহলে কী হবে? ওইখান থেকে সূর্যের অতি বেগুনি রশ্মি আসতে পারবে না, পৃথিবীর উপরে স্কিন ক্যান্সার, আই ক্যাটারাক্ট বা গাছপালার উপরে বা প্রাণীর ওপরে প্রভাবটা পড়বে না। নিচের হাতটা কি করছে? নিচের হাতটা পৃথিবীকে বাঁচাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের মাধ্যমে। গ্লোবাল ওয়ার্মিং হলে কী হয়? সমুদ্রের জলস্ফীতি ঘটবে, অর্থাৎ নিচের হাত দিয়ে জলের যে বেড়ে যাওয়া উচ্চতা, এটাকে বাঁচাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং, আর ওপরের দিক হাত দিয়ে আমরা ওজোন লেয়ার ড্যামেজ বাঁচাচ্ছি। তাহলে এই দুটো যদি করতে পারি তাহলে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল ঠিক থাকবে। তো এলিমিনেটিং দ্য ইউজ অফ রেফ্রিজারেন্টস উইথ ওজোন ডিপ্লেটিং পোটেন্সিয়াল ODP অ্যান্ড হাই গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল GWP, এই দুটো যাদের মধ্যে আছে সেগুলোকে এলিমিনেট করতে হবে, তার ব্যবহারটাকে বন্ধ করতে হবে। তাই এইটাই হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট টপিকের মধ্যে।